আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের এফআরসি ফাইনাল রিভিশন ব্যাচের ষষ্ঠ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি এক ক্লাস পর পর ব্যাকরণ পড়তেছি আর এক ক্লাস পর পর আমরা বাংলা ফার্স্ট পেপার দিতেছি। তো আজকে আমরা বেসিক্যালি পড়বো বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারের আমাদের দুইটা টপিক অলরেডি পড়া শেষ, একটা হচ্ছে উচ্চারণ আর একটা হচ্ছে বানান। উচ্চারণ আর বানানের জন্য যা যা দরকার সব কিন্তু আমরা পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। তো দেখি যে আসলে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, তোমরা যারা যুক্ত আছে একটু জানাও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আসলে শুরু করব। আমাদের আজকে আমরা চারটা জিনিস দেখবো। একটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। আমরা প্রতিদিনই আসলে একটা ব্যাকরণ করে দেখি, একটা ব্যাকরণ অবশ্যই দেখি আমরা, সাথে রিটেন পার্ট অর্থাৎ নির্মিতি অংশের সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ নিয়ে আমরা আসলে একটু কথা বলবো আজকে। ওকে, ঠিক আছে। দেখো, প্রতি ক্লাসের শুরুতেই কিন্তু আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিই যে ব্যাকরণের প্রশ্ন কিন্তু আমাদের দুই ধরনের হবে। একটা থাকবে আমাদের রিটেন লিখতে হবে, অর্থাৎ নিয়ম লিখতে হবে, আর একটা হচ্ছে নিয়মের আলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো প্রতিদিনই কিন্তু আমরা প্রথম অংশগুলো কি করি, নিয়মের যে প্রশ্নগুলো বিগত বছর এসেছে তোমার দরকার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আর এই নিয়মগুলো জানলেই কি করতে পারবা, যখনই তুমি নিয়ম জানবা তখনই তুমি এই পরিবর্তনগুলো অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী পরিবর্তন করা বা যে কোনো পরিবর্তন করা, এই জিনিসগুলো তুমি পারবা। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই নিয়ম জানতে হবে। নিয়ম না জানলে আমরা কখনোই কি পরিবর্তনগুলো ঠিকঠাকভাবে করতে পারবো না। তো চলো শুরু করি। আমাদের প্রথম যে নিয়মটা আমরা দেখব, যে নিয়মের প্রশ্ন বেশ কয়েকবার এসেছে বোর্ড পরীক্ষায়, প্রথমটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে এবং ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কি কি, সংজ্ঞা ও উদাহরণ সহ লিখো। শুধু সংজ্ঞা দিলে হবে না, সাথে সাথে কি করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই উদাহরণ উল্লেখ করতে হবে। সংজ্ঞা প্লাস উদাহরণ অবশ্যই লিখতে হবে। সোনালী রদ্দুর বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড। দেখো, তাহলে প্রথম প্রশ্নে আমরা শিখবো কি, ব্যাকরণিক শব্দশ্রেণী আসলে কাকে বলে, এটা কত প্রকার এবং কি কি, এবং এগুলোর সংজ্ঞা সহ উদাহরণও দেখবো আমরা। দেখো, ব্যাকরণিক শব্দশ্রেণী ব্যাকরণগত অবস্থানের হবে ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকে কি বলা হয়, ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার, 8 প্রকার। কত প্রকার, 8 প্রকার। ওকে, তাহলে এই 8 প্রকারের মধ্যে কি কি আছে আমরা আলাদা করে আর লিখলাম না, আমরা একটা করে লিখবো, সাথে সাথেই তার কি উদাহরণ, সংজ্ঞা দুইটা দেখে যাব। দেখো, সর্বপ্রথম আছে কি বিশেষ্য। বিশেষ্য বলতে আমরা ইংরেজিতে যখন পার্শ্ব বিশেষ দেখেছিলাম, বিশেষ্য কি, নাউন। নাউন কি, কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে বা বিশেষ্য বলে। যে কোনো কিছুর নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম। দেখো, ব্যক্তি, বস্তু, স্থান এগুলো আমরা পারি। আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে কোনো কিছুর গুণের নাম আমরা অনেকেই ভুল করি। নাম বোঝাইলেই বিশেষ্য, গুণের নাম, গুণটা কিন্তু বিশেষণ, কিন্তু গুণের নাম, গুণটা যখন কোনো ব্যক্তিকে বিশেষায়িত করবে তখন সেটা কি হয়ে যাবে, বিশেষণ হয়ে যাবে। কিন্তু এই গুণের নামটা কিন্তু বিশেষ্য, ক্রিয়ার নামটা কি, বিশেষ্য। ওকে, অনেকেই আছো, যুক্ত আছো। দেখো, তাহলে বিশেষ্য কি, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। এই গুণ বা অবস্থা, এইটা দুইটা থেকে কিন্তু আমাদের পরিবর্তন যখন করব আমরা তখন কিন্তু আসবে। দেখো, যেমন থালা, বাটি, টাকা, ঢাকা, ছাগল, বাঁশ, মাছ, দয়া, মায়া, সততা। এই সততা কি, এই সততা হচ্ছে গুণের নাম, সততাও কি আমার বিশেষ্য। 2 নম্বরে আমরা যেটা দেখবো সর্বনাম। দেখো, বিশেষ্যের পরিবর্তে, সর্বনাম মানে কি, ইংরেজিতে পার্শ্ব বিশেষের ক্ষেত্রে আমরা যে প্রোনাউন পড়েছি সেটাই কি সর্বনাম। দেখো, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলে, সর্বনাম বলে। যেমন উর্মি একাদশ শ্রেণীতে পড়ে। প্রথমে আমরা উর্মি সম্পর্কে জানলাম, পরবর্তী লাইনগুলোতে কিন্তু আমরা আর উর্মি লিখতেছি না, আমরা এখানে লিখছি যে সে জিপিএ 5 পেয়েছে। সে বলতে কে, সে বলতে উর্মিকে বোঝাচ্ছে। উর্মি কি, বিশেষ্য। তো বিশেষ্যের পরিবর্তে আমি কি বসাইছি, সে বসাইছি। তাহলে বিশেষ্যের পরিবর্তে যেটা বসে এটা সর্বনাম। দেখো, কলেজে তার, তার মানে কার, উর্মির, তাহলে এখানে তার সর্বনাম। তাকে সব শিক্ষক আদর করেন, তাকে বলতে কাকে, উর্মিকে, তাহলে এই তাকেটা কি সর্বনাম। এখানে সে, তার, তাকে, এগুলো কি সর্বনাম, যেটা আমরা দেখলাম। আশা করি এতটুকু ক্লিয়ার। পরবর্তী অংশে যাব আমরা। এখন আমরা দেখব হচ্ছে বিশেষণ। আমরা বিশেষ্য দেখলাম, সর্বনাম দেখলাম, এবার আমরা দেখব যে বিশেষণ। বিশেষণ, দেখো, বিশেষণ মানে কি, অ্যাডজেক্টিভ যেগুলো আমরা পড়েছি।
যে শব্দ দ্বারা বিশেষ্য সর্বনাম ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ বলে। এই সংখ্যার বিষয়টা মনে রাখো, এই সংখ্যা থেকে কিন্তু বিগত বছরগুলোতে অনেকবার প্রশ্ন এসেছে। যেমন কারো বয়সের যদি একটা সংখ্যা দেওয়া নির্দেশ করা থাকে, তো সেই সংখ্যাটা কি? সংখ্যাটা কিন্তু বিশেষণ। আমরা বিশেষণ করতে গিয়ে দোষ গুণটা মনে রাখতে পারি, কিন্তু অনেক সময় আমরা সংখ্যা ভুলে যাই। সংখ্যাটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে মাথায় রাখতে হবে একটু। যেমন নীল আকাশ, সবুজ বাংলা, নীল সবুজ, প্রথম স্থান, 10 কেজি, শান্ত নদী, এই সবগুলো কি? বিশেষণ। কারণ এগুলো কি করতেছে? বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়ার দোষ গুণ অবস্থা এগুলোকে ইঙ্গিত করতেছে। পরবর্তী যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া একদম খুব সহজ জিনিস, অর্থাৎ ভার্ব। যেটা যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে কি বলে? ক্রিয়া। যেমন অনয় কাঁদছে, শিউলি ফুল তুলছে, বৃষ্টি হবে, সবগুলোই কি? ক্রিয়া। ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। যে শব্দ দ্বারা বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি? ক্রিয়া বিশেষণ বলে। যেমন গাড়িটি দ্রুত চলতে শুরু করলো, এই চলতে সরা এই যে ভার্বকে কি করতেছে? অর্থাৎ ক্রিয়াকে বিশেষায়িত করতেছে। কিভাবে চলতেছিল? দ্রুত। অনয় জোরে হাঁটে, হাঁটাটা ক্রিয়া, কিন্তু কিভাবে হাঁটতেছে? জোরে হাঁটতেছে। সামিয়া গুনগুনিয়ে গান গাইছে, কিভাবে গান গাইছে? গুনগুনিয়ে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো আমরা ক্লাস 3-4 থেকে আসলে পড়ে আসছি। এই জিনিসগুলো খুবই সহজ, এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের খুব একটা বেশি প্যারা হওয়ার কথা না। এবার যে নতুন যে জিনিসটা, আবেগ শব্দ, আমরা আসলে অনেকেই আগে পড়ি নাই। আবেগ শব্দটা অর্থাৎ কি? এক্সক্লামেটরি যে ওয়ার্ডগুলো আমরা ইংরেজির ক্ষেত্রে দেখি। দেখো, যে শব্দ দ্বারা কি হয়? বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকে আবেগ শব্দ বলে। তাকে কি বলা হয়? আবেগ শব্দ বলে। তো আবেগ শব্দের ক্ষেত্রে আমরা কি দেখি? যে ইস, যেমন দেখো এই কালারে লিখি আমরা, ইস। আমি পরীক্ষায় ভালো করতে পারলাম না। এই ইসটা আমার কি হচ্ছে? ইসটা কি হচ্ছে? আবেগ শব্দ। ইসটা কি হচ্ছে? আবেগ শব্দ। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা বলো? তোমরা এতটুকু ক্লিয়ার কিনা বলো? তোমাদের যদিও আমরা বলি যে এখান থেকে প্রশ্ন লেখা লাগবে না, তারপরেও আমাদের কিন্তু জানার জন্য হলেও আসলে পড়তে হবে। আমাদের কিন্তু জানার জন্য আসলে পড়তে হবে। আচ্ছা, পরবর্তী যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কি? অনুসর্গ। পরবর্তী কোন অংশটা দেখবো আমরা? অনুসর্গ অংশ দেখব। অনুসর্গ কি? দেখো, অনুসর্গ হচ্ছে কিছু অব্যয়সূচক শব্দ যা বাক্যে কি করে? বিভক্তির মতো কাজ করে। যেমন দেখো, দুঃখ বিনা সুখ লাভ হয় কি? মোহিতে। এই বিনা আমার কি? অনুসর্গ। বিনা কি? অনুসর্গ। তাহলে আমরা কয়টা দেখলাম? বিশেষ্য দেখলাম, সর্বনাম দেখলাম, বিশেষণ দেখলাম, পাশাপাশি আমরা আরো কি দেখলাম? ক্রিয়া বিশেষণ দেখলাম, ক্রিয়া দেখলাম, আবেগ শব্দ দেখলাম, অনুসর্গ দেখলাম। পরবর্তী আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি? পরবর্তী আমরা কোনটা দেখব? যোজক দেখব। কোনটা দেখব? যোজক। আচ্ছা, তোমরা অনুসর্গ ক্লিয়ার কিনা? অনুসর্গ ক্লিয়ার কিনা বলো? অনুসর্গ ক্লিয়ার কিনা? দেখো, অনুসর্গ খুবই সহজ জিনিস। কি করে অনুসর্গ? কি করে? বাক্যের দুটি পদকে কখনো কি করে? কখনো সংযোজন করে, সংযোজন করে, কখনো কি করে? বিয়োজন করে, কখনো সংকোচক হয়।
যেমন রহিম ও করিম বল খেলে, এই ওটা এখানে কি যোজক। নবম দশম শ্রেণীর নতুন বইয়ে দেখবা যে যোজকের অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে। কি দেওয়া আছে? যোজকের প্রকারভেদ। তোমরা অনেকেই গ্রুপে বলছিলা যে অ্যাডমিশন পরীক্ষার জন্য কি কি দরকার, এগুলোর জন্য আমরা মাঝে মাঝে বলি। দেখো, যোজকের প্রকারভেদ থেকে বিভিন্ন এমসিকিউ কিন্তু এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আর কোন ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে? যেমন একটা শব্দ দেওয়া থাকবে, শব্দ দিয়ে বলবে যে শব্দটা কি বিশেষণ নাকি বিশেষ্য নাকি ক্রিয়া বিশেষণ, এটা লিখো। এর পাশাপাশি যেটা থাকতে পারে, তোমার কোনো একটা শব্দ দিবে, ওটাকে কি বলবে যে এই শব্দের বিশেষ্য নির্ণয় করো বা বিশেষণ নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন আসবে। বা একটা চারটা অপশান দেওয়া থাকবে, চারটা অপশানের মধ্যে বলবে যে কোনটা বিশেষ্য বা কোনটা বিশেষণ। বেশি প্রশ্ন যা আসে পরীক্ষায়, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা বলতেছে, কিন্তু বিশেষ্য বেশি আসে। এবং তোমাকে কি করতে হবে, কোনো শব্দ দেখে ওইটা কি বিশেষ্য নাকি বিশেষণ এটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করবো, 25-এর সকল বোর্ড আমরা সলভ করার চেষ্টা করবো। তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখলাম, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো জাস্ট জানার জন্য পড়বা, এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় উত্তর করবে না। তোমাদের কিন্তু বারবার একটা কথা বলতেছি, সেটা হচ্ছে তোমরা যে 8টা থেকে 5টা লিখো, 5টা ব্যাকরণিক শব্দ চিহ্নিত করো, এই প্রশ্নগুলোর উত্তর করবা। কখনো এই বর্ণনামূলক প্রশ্ন কিন্তু তোমরা লিখবা না, জাস্ট আমরা জানার জন্য পড়লাম। তো প্রথম তাহলে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার দেখলাম, প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নিলাম। এরপরে আরেকটা প্রশ্ন যা বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, যেমন বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষের শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ থেকে আমাদের প্রশ্ন এসেছে, শ্রেণী বিভাগটাও আমাদের দেখতে হবে। দেখো, বিশেষ তো সাধারণত 6 প্রকার। এই যে তথ্যগুলো নেওয়া হয়েছে, এই তথ্যগুলো কিন্তু সব নবম দশম শ্রেণীর বইয়ের থেকে নেওয়া হয়েছে, কারণ বিভিন্ন প্রকারভেদ নিয়ে বিভিন্ন গোলযোগ আছে, এজন্য আমরা নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে প্রকারভেদগুলো দেওয়া আছে সেভাবেই নেওয়ার চেষ্টা করেছি। দেখো, 6 প্রকার বিশেষের কথা বলা আছে: নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। এখন তোমরা যদি কেউ এই প্রশ্নের উত্তর করো, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই সবগুলো প্রকারভেদের সংজ্ঞা লিখতে হবে, এর পাশাপাশি এগুলোর উদাহরণ দিতে হবে। তা না হলে কিন্তু তুমি এইটা লিখলে কিন্তু খুব ভালো নাম্বার পাবে না। দেখো, নাম বিশেষ্য, ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে কি বলা হয়? নাম বিশেষ্য বলা হয়। এখানে এই যে 4টা প্রকারভেদ দেওয়া আছে, এগুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় অনেক জায়গায় লাগে। যেমন এই প্রকারভেদগুলো কিন্তু নতুন বইয়ে অ্যাড করা আছে, পুরাতন বই এই জিনিসগুলো আসলে ছিল না। দেখো, ব্যক্তি নামের মধ্যে কি বলেছে? হাবিব, সজল, লতা, সম্পদ, যে কোনো কিছু নামকেই ব্যক্তি বিশেষ হিসাবে নিচ্ছে, ব্যক্তির নামকেই মেইনলি। আর স্থান নাম কি? ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কাল নাম কি? অর্থাৎ বারের নাম, মাসের নাম, এগুলোই হচ্ছে কি কাল নাম। তাহলে কাল নাম বলতে কি বোঝায়? কোনো বারের নাম বা মাসের নাম, যেমন সোমবার। আবার মাসের নাম কি? বৈশাখ, জানুয়ারি, রমজান। সৃষ্টি নাম কি? কোনো একটা ব্যক্তির তৈরি কোনো বই বা কোনো একটা গোষ্ঠীর তৈরি কোনো পত্রিকা, এই টাইপের যে বিষয়গুলো, অর্থাৎ মানুষ যেটা সৃষ্টি করেছে সেটা কি সৃষ্টি নাম। যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথের লেখা, সঞ্চিতা, ইত্তেফাক একটা সংবাদপত্র, অপরাজেয় বাংলা, অর্থাৎ মানুষ যেটা বানাইছে সেটা কি সৃষ্টি নাম, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে। এতটুকু ক্লিয়ার কিনা তোমরা একটু বলো তো। পরের অংশে যাই, দেখো আমরা জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য বলতে কি? জাতি বিশেষ্যকে সাধারণ বিশেষ্য নামেও চিহ্নিত করা হয়। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো মানুষ, গরু, ছাগল, ফুল, ফল নামকে না বুঝে প্রাণী অপ্রাণী সাধারণ নামকে বোঝায়, যেমন নদী, সাগর, পর্বত। দেখো, স্পেসিফিক কোনো নদীর নাম বলবে না। নদী বলতে কি? সকল নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সব নাম। কিন্তু আমি যদি আলাদা আলাদা বলতাম যে পদ্মা নদী বা মেঘনা নদী, যমুনা নদী, তখন আমার কি হয়ে যাইতো? আমার নাম বিশেষ্যর মধ্যে চলে আসতো। কিন্তু আমি তা না বলে শুধু নদী বললাম, শুধু সাগর বললাম, তাহলে আমার তখন কি হয়ে যাবে? জাতি বিশেষের মধ্যে চলে আসবে। পরবর্তী দেখো, বস্তু বিশেষ্য। কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে। এই প্রকারভেদগুলো খুবই সহজ, কিন্তু তোমার একবার পড়া থাকতে হবে। তুমি না পড়া থাকলে তুমি যে মন মতো বানায় লিখবা তা কিন্তু হবে না, এগুলো কিন্তু নাম্বার পাবা না। তাহলে বস্তুবাচক বিশেষ্যের মধ্যে কি আছে? আকাশ, টেবিল, বই, ইট, লবণ, এগুলো বস্তুবাচক। সমষ্টি বিশেষ্য অর্থাৎ কালেকটিভ নাউন, যেটা আমরা পড়েছিলাম। দেখো, এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন কি জনতা কি একজন দিয়ে হয়? পরিবারকে একজন দিয়ে হয়? বাহিনীকে একজন দিয়ে হয়? একজন দিয়ে হয় না, বেশ কয়েকজন দরকার হয়, অর্থাৎ একটা সমষ্টির প্রয়োজন পড়ে। দেখো, গুণ বিশেষ্য। গুণগত অবস্থা ও ধারণার নামকে কি বলা হয়? গুণ বিশেষ্য। যেমন সরলতা। সরলতা কি? গুণের নাম। দেখো, এই জিনিসটা তোমাদের একবার বোঝাই দিই, এটা থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসবে। গুণের নাম, গুণের নাম কি? বিশেষ্য। এখন এই যে একটা গুণের নাম তোমাদের দেখালাম, সরলতা,
এটাকে আমরা বিশেষণ হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি, যেমন আমরা বললাম যে রহিম খুব সরল ছেলে। তো এই সরলটা কিন্তু বিশেষণ হচ্ছে, কারণ কি এই ছেলে বিশেষ্যকে বিশেষায়িত করতেছে এই গুণটা, এই জন্য এটা বিশেষণ হয়েছে। কিন্তু আমরা যদি বলি রহিমের সরলতায় সবাই মুগ্ধ, তো এই যে সরলতা, সরলতা কিন্তু গুণের নাম, তখন কি হয়ে যাচ্ছে, বিশেষ্য হয়ে যাচ্ছে। দেখো দয়া, আনন্দ, আনন্দ কি, মনে করো তুমি খুব কোনো কিছু দেখে খুশি হয়েছো, তো এই খুশি হওয়ার যে গুণ, এই গুণের নামটা কি, আনন্দ। ধৈর্য, দীনতা, গুরুত্ব, এগুলো সব কি গুণের নাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, গুণের নাম যে বিশেষ্য, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ক্রিয়া বিশেষ্য, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে কি বলা হয়, ক্রিয়া বিশেষ্য বলা হয়। যেমন তুমি যে পড়তেছো বা আমি তোমাকে পড়াচ্ছি, এটাকে ক্রিয়ার নাম কি, পঠন। যেমন তুমি খাচ্ছ, খাওয়াটা ক্রিয়া, কিন্তু ক্রিয়ার নাম কি, ভোজন। তুমি শুয়ে আছো, এটা ক্রিয়া, কিন্তু ক্রিয়ার নাম কি, শয়ন। করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি, এগুলো কি ক্রিয়া বিশেষ্য। তাহলে আমরা প্রথম দেখলাম ব্যাকরণিক শব্দশ্রেণীগুলোর প্রকারভেদ দেখলাম, সেগুলোর সংজ্ঞা দেখলাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে বিশেষ্যর প্রকারভেদ। কি দেখলাম, বিশেষ্যর প্রকারভেদ। পরবর্তী প্রশ্নে যাব আমরা, দেখি যে পরবর্তী প্রশ্নে কি আছে। পরবর্তী প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে সর্বনাম। এই সবগুলো হচ্ছে 25, 24, 23-এর বোর্ড প্রশ্ন থেকে নেওয়া, সবগুলো হচ্ছে বোর্ডে এসেছে। অর্থাৎ কি, বোর্ডে যেহেতু এসেছে সেহেতু আমাদের এই জিনিসগুলো আসলে পড়ে রাখতে হবে, বোর্ডে আসলে অবশ্যই আমাদের পড়তে হবে। সর্বনামের শ্রেণী বিভাগ, দেখো সর্বনামের অনেক শ্রেণী বিভাগ বইয়ে দেওয়া আছে। এর মধ্যে কি, ব্যক্তি সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম কি, ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। এই ব্যক্তি সর্বনামকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বক্তা পক্ষের, একটা হচ্ছে শ্রোতা পক্ষের, আর একটা কি অন্য পক্ষের। বক্তা পক্ষের মানে কি, ওই আমি, আমরা, আমাকে। শ্রোতা পক্ষের কি, তুমি, তোমরা। আর অন্য পক্ষের কি, সে, তারা, তিনি। তারপরে আমরা কি দেখব, যে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক মানে কি, নিজেকে যে বোঝায়, অর্থাৎ কর্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন কি, সে নিজে নিজে অঙ্কটা করলো, বা স্বয়ং আমি কাজটা করলাম, অর্থাৎ নিজেকে বোঝাইলে আত্মবাচক সর্বনাম। আর ব্যক্তিবাচক কি, অর্থাৎ ব্যক্তিবাচকের মধ্যে 3টা প্রকার ভেদ আছে। একটা হচ্ছে বক্তা নিজেকে বোঝাচ্ছে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের মতো, আমি, আমরা, তুমি, তোমরা, আর কি সে, তারা। তাহলে 2টা আমরা দেখলাম। পরবর্তীতে দেখি নির্দেশক সর্বনাম, কোনো কিছু নির্দেশ করতেছে। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন নিকট নির্দেশক কোনগুলো, এই, এরা, ইনি। আর দূর নির্দেশক কি, ও, ওই, ওরা, উনি। নিকট মানে আমরা যখন কি বলি, এরা কি নিকট বোঝায়, কিন্তু আমি যদি বলি ওরা, ওরা কি বোঝাচ্ছে, অবশ্যই দূর বোঝাচ্ছে। দেখো এই জিনিসগুলো খুবই সহজ, কিন্তু এই জিনিসগুলো আগে কখনো এইভাবে ক্যাটাগরি করে দেওয়া ছিল না। নতুন নবম দশম শ্রেণীর বইয়ের ক্যাটাগরিতে এইভাবে দেওয়া আছে। এখন এই জিনিসগুলো সোজা, খুবই সহজ, কঠিন কিছু না। তুমি যদি কখনো না পড়ে থাকো তাহলে কিন্তু তোমার পক্ষে আবার এই জিনিসগুলো উত্তর করা একটু কঠিন হয়ে যাবে। অনির্দিষ্ট সর্বনাম কি, অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, কোথাও, কিছু। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে আমাদের। প্রশ্নবাচক সর্বনাম কি, প্রশ্ন তৈরি করার জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন কে, কারা, কাকে, কার, কি, এগুলো কি প্রশ্নবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম, দেখো পরস্পর নির্ভরশীল যে সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। এবার কিন্তু ডিইউতে এই সাপেক্ষ সর্বনাম থেকে প্রশ্ন এসেছে 6 ইউনিটে। সাপেক্ষ সর্বনাম থেকে কিন্তু বিভিন্ন বছর পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন কি, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন, এই প্রশ্নটাই কিন্তু এবার আসলে এসেছে। সাপেক্ষ সর্বনামের এই প্রশ্নগুলো কিন্তু বারবারই আসে। দেখো পারস্পরিক সর্বনাম, দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা, নিজেরা, এইগুলো কি পারস্পরিক সর্বনাম। সকল বাচক সর্বনাম কি, অর্থাৎ সকলকে বোঝাবে। সকল বাচক যেমন কি সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব, এগুলো কি সকল বাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম কোনগুলো, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন অন্য, অপর, পর, অমুক ইত্যাদি। 3টা জিনিস দেখলাম আমরা, বিশেষ্যর প্রকারভেদ দেখলাম, সর্বনামের প্রকারভেদ দেখলাম। তোমাদের কিন্তু এরপর আমরা ডিরেক্ট প্র্যাকটিসে যাব, বোর্ডের প্রশ্ন প্র্যাকটিসে যাব। তারপরে আমরা আরেকটা কি দেখলাম, যে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলোর কি দেখলাম, প্রকারভেদ দেখলাম। পরবর্তীতে আমরা আসবে, এটা হচ্ছে কি
ক্রিয়া বিশেষণের প্রকারভেদ, ক্রিয়া বিশেষণ থেকে কিন্তু বেশ কিছু আমাদের প্রশ্ন আসবে ওই নির্ণয় করার ক্ষেত্রে। দেখো ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটা আছে কি ধরনবাচক ক্রিয়া বিশেষণ, অর্থাৎ কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা ধরনবাচক ক্রিয়া বিশেষণ। যেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিভাবে পড়ছে, ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। কালবাচক মানে কি, এই ধরনের ক্রিয়াবাচক কোনো ক্রিয়া বিশেষণ কি ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে, যেমন আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি যথা সময়ে, এটা কি কালবাচক। স্থানবাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়ার স্থান নির্দেশ করে। তাহলে এই যে মিছিলটি সামনে এগিয়ে যায়, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ স্থান বোঝাইলে ক্রিয়া বিশেষণ, আমার যখন কাল বোঝাবে ক্রিয়া বিশেষণ, আমার যখন ক্রিয়ার ধরন অর্থাৎ কিভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ ক্রিয়াকে বিশেষায়িত করবে তখন কি ক্রিয়া বিশেষণ। দেখো নেতিবাচক ক্রিয়া বিশেষণ, না নি ইত্যাদি ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়, এগুলো সাধারণ কি ক্রিয়ার পরে বসে, যেমন সে এখন যাবে না, তিনি বেড়াতে যাননি, এমন কথা আমার জানা নেই। পদানুক্রিয়া বিশেষণ, দেখো বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি কি পদানুক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করে। যেমন আমি কি যাব, সে কি বলেছিলেন আসবেন, এই জিনিসগুলো তোমরা জাস্ট একবার রিডিং পড়বা, তোমাদের রিডিং পড়ার জন্য এই জিনিসগুলো দিয়ে রাখছি, এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা না, তোমাদের কিন্তু বারবার মনে করাই দিচ্ছে, এগুলো তোমরা কখনোই কি করবে না, পরীক্ষায় লিখবা না। এগুলো জাস্ট তোমাদের পড়াইতে হয় তাই পড়ানো, জানার জন্য পড়া, এগুলো কিন্তু আমরা কেউ পরীক্ষায় লিখবো না। আরও একটা পরীক্ষা এসেছে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, পরীক্ষায় যতগুলো আসছে সবই আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো ক্রিয়ার প্রকারভেদ থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। এই ক্রিয়ার প্রকারভেদ থেকে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। এই প্রকারভেদটা অ্যাটলিস্ট ভালো করে দেখো। দেখো প্রথমত ভাব প্রকাশের দিক থেকে, অর্থাৎ একটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণ করতে পারবে আর একটা মনের ভাব সম্পূর্ণ করতে পারবে না, এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। দেখো মনের ভাব সম্পন্ন করা আর অসম্পন্ন করা, এটা কি একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। তাহলে মনের ভাব যখন সম্পূর্ণ হবে তখন কি সমাপিকা, আর যখন মনের ভাব সম্পূর্ণ হবে না তখন কি হবে অসমাপিকা। যেমন ভালো করে পড়াশোনা করবে, পড়াশুনো করবে, হ্যাঁ কিন্তু মনের ভাব সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি ভালো করে পড়াশুনো করলে, করলে কি মনের ভাব কি সম্পূর্ণ হয়েছে, হয় নাই। আমি আবার বোঝার চেষ্টা করি, আমি যখন বললাম যে ভালো করে পড়াশোনা করবে, ওকে আমি একটা দারুণ উপদেশ দিলাম, এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমি যদি বলি ভালো করে পড়াশুনো করলে, তো করলে এরপরে আমি আর কিছু না বলে থেমে গেলাম, তাহলে কি মনের ভাব সম্পূর্ণ হলো? মনের ভাব কিন্তু সম্পূর্ণ হবে না। তো মনের ভাব যখন সম্পূর্ণ হচ্ছে না তখন হচ্ছে অসমাপিকা, আর যখন মনের ভাব সম্পূর্ণ হবে তখন কি সমাপিকা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, সমাপিকা অসমাপিকা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। দেখো পরবর্তী যেটা আমরা কর্মের, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতিতে, একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, একটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে কি দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া থেকে বহুবার প্রশ্ন এসেছে। দেখো অকর্মক কি, অকর্মক মানে আমরা বুঝতে পারতেছি কি এখানে কোনো কর্ম থাকতেছে না, যেমন সে ঘুমায়, এখানে কিন্তু কোনো কর্ম নেই, কর্তা আছে ক্রিয়া আছে, এখানে কিন্তু কোনো কর্ম নেই। আর সকর্মক কি, ক্রিয়ায় কি কর্ম থাকলে, যেমন সে কি, যেমন সে বই পড়ছে, সে কি বই কি পড়তেছে, বই পড়ছে, এই বইটা এখানে কি ক্রিয়া কর্ম। যদি বই না থেকে বলতো সে পড়ছে তাহলে এখানেও কিন্তু কর্ম থাকতো না। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিকর্ম। দেখো অকর্মক মানে কর্ম নেই, সকর্মক কর্ম আছে, দ্বিকর্মক মানে কি কর্ম দুইটা আছে। দেখো বাক্যের মধ্যে ক্রিয়ার দুইটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক বলে। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাহলে এখানে কয়টা কর্ম থাকতেছে, দেখো দিলেন একটি দ্বিকর্ম ক্রিয়া, কি দিলেন, এটা হচ্ছে মুখ্য কর্ম। মানে আবারও বলি, এটা পরীক্ষায় আসে ব্যক্তিবাচক আর বস্তুবাচক। যখন দ্বিকর্মক হচ্ছে, দ্বিকর্মকের ক্ষেত্রে আমার কি থাকতেছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক থাকতেছে, ব্যক্তিবাচক কর্ম, আর একটা হচ্ছে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, বিশেষ করে রাজশাহী চট্টগ্রামে বারবার আসে, একটা হচ্ছে বস্তুবাচক। যে বস্তুবাচক সেটাকে আমার হয় হচ্ছে মুখ্য, আর ব্যক্তিবাচক যেটা সেটা হচ্ছে কি গৌণ। তাহলে কি বস্তুবাচক মুখ্য আর ব্যক্তিবাচক গৌণ উল্টো জিনিস। কিন্তু আমরা সবসময় ভাবি কি ব্যক্তি হয়তো মুখ্য হবে, কিন্তু ব্যক্তি কিন্তু মুখ্য না, ব্যক্তি গৌণ আর বস্তুবাচক কি মুখ্য। এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো কি দিলেন, এই প্রশ্নের উত্তর দেয় কি মুখ্য কর্ম, বই, কি দিলেন বই, বই এখানে কি বস্তুবাচক, বস্তুবাচক হইলে কি মুখ্য। আর কাকে দিলেন এর উত্তরে আমি কি পাচ্ছি গৌণ কর্ম, কাকে দিলেন ছাত্রকে দিলেন, ছাত্র কি ব্যক্তিবাচক, অর্থাৎ ব্যক্তিবাচক গৌণ আর বস্তুবাচক কি মুখ্য। এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সরল ক্রিয়া থেকে প্রশ্ন আসে না, কিন্তু প্রযোজক ক্রিয়া এখান থেকে প্রশ্ন আসে। ক্রিয়ার 5 রকমের আছে, এর মধ্যে আছে কি সরল ক্রিয়া। সরল ক্রিয়া মানে কি একটি মাত্র পদ, একটি মাত্র পদ থাকলেই কি
একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা কি এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে, সেটা কি সরল ক্রিয়া। যেমন সে লিখছে, ছেলেরা মাঠে খেলছে, এখানে লিখছে ও করে, তাকে কি সরল ক্রিয়া বলে। যেমন প্রযোজক ক্রিয়া, কর্তা কি প্রযোজক মানে কি অন্যকে দিয়ে কাজ করালে প্রযোজক ক্রিয়া বলে। এটা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে, এটা ইউনিভার্সিটিতে আসবে। প্রযোজক ক্রিয়া, কর্তা কি নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়াচ্ছি কি তুমি করতেছো কাজটা, আমি তো করাচ্ছি তোমাকে দিয়ে, আমি পড়াচ্ছি মনে করো তোমাকে, তাহলে এটা কি প্রযোজক ক্রিয়া। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এই যেমন আমি তোমাকে পড়াচ্ছি, বা তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তিনি অঙ্ক করাচ্ছেন মানে তুমি তো অঙ্ক করতেছো না, তিনি করাচ্ছেন। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, রাখাল গরুকে ঘাস খাওয়া, এখানে কি করাচ্ছেন আর খাওয়া, এটা কি প্রযোজক ক্রিয়া। নাম ক্রিয়া থেকে প্রশ্ন আসে না, এমনি পড়ে রাখবা। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি নাম ক্রিয়া বলে। যেমন এই যে চমকানো, চমকাই শব্দের সঙ্গে কি যুক্ত হয়েছে, আ যুক্ত হয়ে চমকানো হয়েছে। এটা থেকে প্রশ্ন আসবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ে দরকার নাই এটা। সংযোগ ক্রিয়া, এটা নতুন এসেছে সংযোগ ক্রিয়া, আমরা একবার দেখে নিই। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, ধরা, থোয়া, পাওয়া ইত্যাদি থাকলে সেগুলো কি সংযোগ ক্রিয়া। যৌগিক ক্রিয়া থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, যৌগিক ক্রিয়া থেকে আমাদের এইচএসসি তো আসবে, অ্যাডমিশনে আসবে। দেখো, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে কি বলে, যৌগিক ক্রিয়া বলে। যেমন মরে যাওয়া, মরে মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু যাওয়া কি মনের ভাব সম্পূর্ণ হচ্ছে, তাহলে একটা অসমাপিকা আর একটা কি সমাপিকা। বলতেছে কি কমে আসা, কমে দিয়ে মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না, তাহলে কি অসমাপিকা। আসে দিয়ে মনের ভাব সম্পূর্ণ হয়েছে, সমাপিকা। এগিয়ে চলা, এগিয়ে দিয়ে মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না, অসমাপিকা। চলা সম্পূর্ণ হচ্ছে, সমাপিকা। তাহলে একটা অসমাপিকা প্লাস একটা সমাপিকা দিয়ে কি যৌগিক ক্রিয়া। এখান থেকে দুইটা জিনিস পড়ে রাখতে হবে, একটা হচ্ছে যৌগিক আর একটা হচ্ছে প্রযোজক। এটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য লাগবে। ওকে, এবার সবাই রেডি হও, সবাই রেডি কিনা একটু জানাও। এবার আমরা একদম ডিরেক্ট প্র্যাকটিস করব। এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো তোমরা রিডিং পড়ে নিবা, পরে তোমরা পরে পড়বা। এখন আমরা ডিরেক্ট প্র্যাকটিস। সবাই রেডি কিনা, আমরা এখন প্র্যাকটিসে যাব। সবাই প্রশ্নের নম্বর দিবা, নম্বর দিয়ে উত্তর করবা। জাস্ট শুধু বিশেষ্য কি, বিশেষণ কি, এখানে কিন্তু মার্ক করা আছে কোনটা কি করতে হবে। যেমন এখানে পয়লা বৈশাখটা কোন পদ, লিখতে হবে নয়, হে বন্ধু, কবিতা, মোদের, বিনা ও মিছিল, লিখো। জাস্ট শুধু বিশেষ্য কি, বিশেষণ কি, সর্বনাম এভাবে লিখতে হবে, আর কিছু করার দরকার নেই। দাগ নম্বর দিয়ে লিখবা, তাহলে বুঝতে সুবিধা হয়। প্রশ্নের নম্বর দিয়ে লিখবা অবশ্যই, প্রশ্নের নম্বর দিয়ে না লিখলে বুঝতে অসুবিধা হয়। এগুলা কোনটা কোন পদ লিখো, কোনটা কোন পদ, ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে কোনটা কি এটা লিখতে হবে, কোনটা কি এটা লিখতে হবে। আজকে সম্ভবত সালেহা ক্লাসে নাই, সালেহা আসলে খুবই নিয়মিত থাকে ক্লাসে, সালেহা নিয়মিত থাকে ক্লাসে। বাকিরা লিখবা। বাকিরা লিখবা, বাকিরা লিখবা। গুড, লিখো। তিন মিনিট সময়, লিখো। গুড। জাস্ট শুধু এক দাগ দিয়ে লিখবা যে এটা বিশেষ্য নাকি বিশেষণ নাকি অন্য কিছু, এভাবে জাস্ট। জাস্ট শুধু এভাবে লিখলেই হবে, আর কোনো প্রকার ভেদে লেখার দরকার নেই। বিকল্পিক যোজক, এই যোজক সেই যোজক, এভাবে কিছু লেখার দরকার নাই। জাস্ট শুধু যোজক হইলে যোজক, অন্য কিছু লেখার দরকার নেই, যে বিকল্পিক কি, এই যোজক সেই যোজক, এত কিছু লেখার দরকার নেই। জাস্ট শুধু একটা লিখলেই হবে।
গুড। দেখো পরীক্ষার ক্ষেত্রে চেষ্টা করবা, সময় লাগবে না তো, এগুলো লিখতে সময় লাগবে না। লিখলা একটা বাক্য লিখে উত্তর লিখলা, বা শুধু উত্তর লিখলে একটু দেখতে কেমন লাগে, বুঝছো? শুধু উত্তর লিখলে আসলে দেখতে একটু কেমন একটা লাগে, কেমন যেন লাগে। চেষ্টা করবো পুরোটা লেখার। পুরোটা লিখলে কি হয়, দেখো পয়লা বৈশাখ, এটা আমার কি হচ্ছে, অবশ্যই কি হচ্ছে, বিশেষ্য হচ্ছে। কি হচ্ছে, বিশেষ্য। আজ নয় কাল সে আসবে, এটা তো কেউ উত্তর করলা না, এটা তো কেউ উত্তর করলা না। দাগ নাম্বার দিয়ে লেখো। দেখো পরীক্ষার খাতায় সব লেখার দরকার নেই, সব লিখতে পারো, সময় থাকলে লিখতে পারো, না থাকলে না লিখতে পারো, কিন্তু আমার মনে হয় লেখা আরো ভালো হয় যেহেতু সময় থাকে, সময় কিন্তু থাকেই। সময় কিন্তু থাকেই, লেখা যায়। হুম, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে পরীক্ষায়। এই প্রশ্নটা কি হয়, বারবার আসে, উত্তর করো। সোনালী রোদ্দুর ভালো উত্তর করতেছো, বাকিদের আর উত্তর হচ্ছে না তেমন। এই তো রফিকুল সুন্দরভাবে লিখছে, গুড। দেখো পয়লা বৈশাখ, এটা তাহলে আমরা যখন পড়েছিলাম মাসের নাম, মাসের নাম হইলে কি, ব্যাখ্যা লিখি আমরা, এটা কি মাসের নাম, মাসের নাম, নাম হইলে কি হলো, বিশেষ্য। আমরা পড়ে এসেছি কিন্তু একটু আগে, মাসের নাম, দিনের নাম, এগুলো কি হচ্ছে, বিশেষ্য হচ্ছে। আজ নয় কাল সে আসবে, এই যে হ্যাঁ নয়, এগুলো কি, এগুলো হচ্ছে আমার যোজক, এগুলো কি হচ্ছে, যোজক। হে বন্ধু বিদায়, আমরা যখন আবেগ শব্দ পড়বো, আবেগ শব্দের ক্ষেত্রে একটা প্রকারভেদ আছে দেখবা, সম্বোধন আবেগ। সম্বোধন আবেগ নিয়ে আমরা এই প্রকারভেদটা দেখি না, কারণ এত আসে না পরীক্ষায় এই রিটার্নের ক্ষেত্রে, তাও শিখে রাখো। সম্বোধন আবেগ, সম্বোধন করতেছি, কি বলে সম্বোধন করতেছি, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, এটা কি, আবেগ শব্দ। তুমি যে আমার কবিতা, কবিতা তাহলে কি, অবশ্যই বিশেষ্য, অবশ্যই কি, বিশেষ্য। মোদের গরব, মোদের, মোদের দ্বারা কাদের বোঝাচ্ছে, স্পেসিফিক আমাদের মানুষদের সবাইকে বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ্য, মানুষ বিশেষ্য, তার পরিবর্তে কি মোদের বসতেছে, তাহলে এটা কি হচ্ছে, সর্বনাম। এটা কি হচ্ছে, সর্বনাম। পরেরটা কি হচ্ছে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে, এটা কিন্তু আমি লিখে দিয়েছি। বিনা, প্রতি, এগুলো আমার কি হবে, অনুসর্গ, এগুলো কি, অনুসর্গ। বিশেষ করে তোমরা একটু মনে রাখবো যে তোমরা যে প্রিপোজিশন গুলো পড়েছো না, প্রিপোজিশন বা বাংলায় বলতে গেলে বিভক্তি যেগুলো পড়েছো, এগুলো কিন্তু অনুসর্গ হয়। বিভক্তি, প্রিপোজিশন, বিভক্তি, এগুলো কি হয় আমাদের, এগুলো কি হয়, অনুসর্গ হয়। আমিন ও, এই যে ও এবং আর না, এই যে হ্যাঁ নয় লিখছি, পাশাপাশি কি ও এবং আর, এগুলো সবসময় কি হয়, যোজক। যোজক কি করে, দুইটা, একটা বাক্যের দুইটা পদকে কি করে, পৃথক করে, কখনো সংযুক্ত করে, এগুলো কি, যোজক, এগুলো কি, যোজক। তাহলে ও এবং আর হ্যাঁ না, এগুলো বুঝাইলে কি হবে, যোজক হবে। আর যখন প্রিপোজিশন যেগুলো আমরা পড়েছি, পাশাপাশি বিভক্তি যেগুলো আসে, ওইগুলো থাকলে কি হবে, অনুসর্গ। আর লাস্ট যেটা এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, প্রতিবাদী হইলে কি হইতে পারতো, বিশেষণ হইতে পারতো, কিন্তু মিছিল জিজ্ঞাসা করেছে, তাহলে মিছিল অবশ্যই কি এখানে বিশেষ্য, মিছিল কি বিশেষ্য। পরবর্তী, এটা শুরু করো। এখানে কি বলেছে দেখো, 5টি বিশেষণ নির্বাচন করো, এরকম প্রশ্ন আসতে পারে। একটা 3টা লাইনের একটা বাক্য দিয়ে বলতে পারে, অনুচ্ছেদ টাইপ দিয়ে বলতে পারে যে কি করো, 5টা বিশেষণ চিহ্নিত করো, 5টা বিশেষণ চিহ্নিত করো, করো যে কোনো 5টা বিশেষণ, তোমার কাজ কি, যে কোনো 5টা বিশেষণ চিহ্নিত করা, বেশি লেখার দরকার নেই, 5টা লিখো, জাস্ট 5টা লিখলেই হবে, 5টা লিখলেই হবে। দেখো সকালে মা তার কি, ঘুমন্ত শিশু, এই শিশুকে বিশেষায়িত করতেছে, তাহলে কি বিশেষণ। দুধ বিশেষ্য, দুধকে বিশেষায়িত করতেছে কি, গরম, তাহলে গরম এখানে কি, বিশেষণ। বিশেষণ কি করবে আমাকে, আমার বিশেষ্যকে বিশেষায়িত করবে। শিশু, কেমন শিশু, ঘুমন্ত শিশু, তাহলে ঘুমন্ত এখানে কি, অবশ্যই কি বিশেষণ। 2 বছর, কি বলেছিলাম, বয়স, যে সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝাইলে কি, বিশেষণ। কেমন শিশু, আবার আমি বলতে পারি কেমন শিশু বলতে পারি, অবুঝ শিশু বলতে পারি, মাত্র শিশুর ক্ষেত্রে আমরা একটা দেখলাম, তাহলে কি অবুঝ শিশু, এটা আমার কি হয়ে যাচ্ছে, বিশেষণ। কেমন ফুল, লাল লাল ফুল, বিশেষণ, বিশেষ্যকে বিশেষায়িত করতেছে, কেমন ফুল, লাল লাল ফুল, গুড, লিখো।
তাহলে কয়টা হয়ে গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অলরেডি হয়ে গেছে। তাও আমরা একটু দেখি কি কেমন ফুল, সদ্য ফোটা ফুল, এটাও ফুলের ফুলকে বিশেষিত করতেছে। রোদ, কেমন রোদ? ঝকঝকে রোদ, ঝকঝকে রোদ, সদ্য ফোটা, ঝকঝকে। দেখো পরীক্ষায় যখন পাঁচটা লিখতে বলবে অনেকগুলো থাকবে, অনেকগুলো থাকবে, তোমার যে কোনো পাঁচটা লিখলে হবে। দেখো কেমন শিশু, ঘুমন্ত শিশু, শিশু হচ্ছে বিশেষ্য, বিশেষ্যকে মডিফাই করলে সেটা কি? বিশেষণ। এখানে দুধ বিশেষ্য, কেমন দুধ? গরম দুধ। পাশাপাশি আমরা কি বলেছিলাম, যখন সংখ্যা বোঝাবে, সংখ্যা বোঝাইলে কি বিশেষণ? দুই কি একটা সংখ্যা, বিশেষণ। শিশু কি বিশেষ্য, বিশেষ্যকে মডিফাই করতেছে, তাহলে কি? বিশেষণ। কেমন শিশু, অবুঝ শিশু। ফুল বিশেষ্য, ফুলকে বিশেষায়িত করতেছে, কেমন ফুল? লাল লাল ফুল, বিশেষণ। এখানেও ফুল আছে, তাহলে কেমন ফুল? সদ্য ফোটা ফুল। রোদ কি? বিশেষ্য, একে বিশেষায়িত করতেছে কি? কেমন রোদ? ঝকঝকে রোদ। কেমন রোদ? ঝকঝকে রোদ। এই তো ফাহমিদা লিখেছ, গুড। ফাহমিদা টুকটাক লিখেছ। অনেকে বলতেছো বাংলা লিখতে পারতেছে না, ইংলিশে লিখো, বাংলায় না পারলে তোমরা ইংলিশ বলতে বাংলিশে লিখো, তোমরা এটা লিখো। এটা ঠিকঠাক দেখা যায় কিনা বলো তো? এটা কি বোর্ডে ঠিকঠাক দেখা যাচ্ছে? এটা একটু কমেন্ট করো। 3 নাম্বারটা দেখা যাচ্ছে কিনা? এখানে কি বলেছে? এখানে যে কোনো পাঁচটা লিখো তোমরা দাগ নাম্বার দিয়ে, যে যে কয়টা পারো সে সে কয়টা লিখো। এই তো মনোরম, মা, দুধ, শিশু। আচ্ছা বোর্ডে এটা দেখা যাচ্ছে? বোর্ডে এটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, গুড গুড, লিখো। দেখো প্রথম অপশানে কি বলেছে? সোনার তরী। আমরা কি পড়েছিলাম? অর্থাৎ ব্যক্তির সৃষ্টি, কে সৃষ্টি করেছে? রবীন্দ্রনাথ লিখেছেন। তো ব্যক্তির সৃষ্টি যেগুলো ছিল সেগুলো আমরা কি পড়েছিলাম? সৃষ্টি নাম পড়েছিলাম। সৃষ্টি নাম কি পড়েছিলাম? কিসের প্রকারভেদে পড়েছিলাম? বিশেষ্যের প্রকারভেদে পড়েছিলাম। তাহলে অবশ্যই কি হবে? বিশেষ্য হবে। কি হবে? বিশেষ্য হবে। তো এটা পারা উচিত, এইটা অ্যাটলিস্ট সবার পারা উচিত। এটা লিখো, এটা লিখো, এটা সবার পারা উচিত। এইটা অ্যাটলিস্ট সবার লেখা উচিত, এটা খুবই সহজ, এটা খুবই সহজ। হ্যাঁ এক বিশেষ্য, সোনালীর উদ্দুল লিখেছো, গুড। দেখো আমরা পড়েছিলাম ব্যক্তির যে ব্যক্তি যা সৃষ্টি করেছে সেগুলো কি? সৃষ্টি বিশেষ্য, সৃষ্টি নামের মধ্যে ছিল কিন্তু। ব্যক্তি লিখছে তাহলে কি? অবশ্যই বিশেষ্য, অবশ্যই বিশেষ্য। এখানে সাদা কাপড় না, এখানে দাগ ছিল মেইনলি সাদার নিচে, এই সাদার নিচে দাগ ছিল। কাপড় কি? বিশেষ্য। কাপড় কি? কাপড় হচ্ছে বিশেষ্য। এখন কেমন কাপড়? সাদা কাপড়, সাদা কাপড়ের নিচে দাগ ছিল, তাহলে সাদার নিচে দাগ ছিল, সাদা, তাহলে কি? বিশেষণ। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, বলেছে তাহলে কি? অবশ্যই ক্রিয়া। বলেছে মানে কি? ক্রিয়া। ও, তাহলে এটা কি? আবেগ। ও কি? আবেগ। দেয়ালের উপর চঞ্চল ছায়া পেতবোধ নাচিতেছে, নাচিতেছে কি? ক্রিয়া। ধনী মানুষ, মানুষ কি? বিশেষ্য। মানুষ কি? বিশেষ্য। ওহে বিদায় বন্ধু, ওহে, এখানে সম্বোধন, সম্বোধন আবেগ, সম্বোধন আবেগ। দু মাথায় দুজন পৌর বিধবা, এই শুধু পৌর নিচে দাগ ছিল পরীক্ষায়, পৌর নিচে দাগ ছিল। হ্যাঁ এই তো অনেকেই লিখেছ, গুড। 6 বিশেষ্য, এক বিশেষ্য, দুই বিশেষণ। রিফাত লিখেছ এক বিশেষ্য, দুই বিশেষণ, গুড। এই তো সুন্দর হয়েছে। 3 ক্রিয়া, হ্যাঁ 3 ক্রিয়া ছিল। 4-এ কি লিখেছ? আবেগ। হ্যাঁ 4-এ আবেগ, এই তো সুন্দর লিখেছ রিফাত, সুন্দর হয়েছে। 5 ক্রিয়া, গুড, এই তো সুন্দর। হ্যাঁ 6 বিশেষ্য, রফিকুল লিখেছে 6 বিশেষ্য, সুন্দর। হ্যাঁ 7 আবেগ, 8 বিশেষণ, গুড। 8 শুধু পৌর, বিধবা না, শুধু পৌর। তাহলে এটা কি? কেমন বিধবা? পৌর অর্থাৎ বয়স্ক, একটা বয়স বোঝাচ্ছে, তাহলে এটা কি হলো? বিশেষণ হলো। তো তোমরা সুন্দর লিখেছো। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, আমাদের পরীক্ষায় যে উদাহরণগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কি দেখি, ওইটা যদি আমরা বিশেষণ বলতে যাই, বিশেষণ বলতে যাই, তো অবশ্যই খেয়াল করবা যে তারপরে কি একটা বিশেষ্য আছে কিনা। তোমার পরীক্ষায় যা যে উদাহরণগুলো এসেছে সবগুলোর কিন্তু এরকম কোনো না কোনো বিশেষ্যকে কি করেছে? মডিফাই করেছে বিশেষণ। তাহলে তুমি আগে খেয়াল করবা যে ওর পরে বিশেষ্য আছে কিনা। আর যদি বিশেষ্য না থাকে, শুধু একটাই বিশেষ্য থাকে, তাহলে কি হলো?
ওটা তো বিশেষ্যই হলো, কিন্তু বিশেষ্যের আগে যদি একটা কিছু থাকে তার মানে কি ওইটা সর্বদাই কি হচ্ছে, বিশেষণ হচ্ছে। এই তো সোনালী রত্তু সুন্দর উত্তর করেছ। এটা বলো, এটা বলো, এটা আরো সহজ, এটা আরো সহজ। প্রথমে বলেছেন শুভ্র সমুজ্জ্বলে তাজমহল, আকাশে সাদা মেঘ জমেছে, সাদা নিচে কিন্তু আন্ডারলাইন না, মেঘের নিচে। সাবাস। প্রত্যেক ক্ষেত্রে দেখবা যে আবেগ থাকতেছে, একটা আবেগবাচক শব্দ বা আবেগ শব্দ একটা থাকতেছে। সাদা কাপড় মাত্র পড়লাম আমরা। ওদিকে ভোজন, ভোজন কি ক্রিয়া, কি ভাববাচক বিশেষ্য যেগুলো থাকবে, অর্থাৎ ক্রিয়ার ভাব, অর্থাৎ ক্রিয়ার নাম, ক্রিয়ার নাম বোঝাইলে কি বিশেষ্য। সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল কি, গাছের তিন কি কি, সদ্য ফোটা ফুলগুলো ছিল চমৎকার। লিখো দেখি এইটাকে কি লিখতেছো। তোমরা যত উত্তর করবা, যত প্র্যাকটিস করবা, তত কি হবে, তোমাদের পরীক্ষায় ভালো হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বাইরে আসলে কিছু নাই। তোমরা যত প্র্যাকটিস করবা পরীক্ষায় দেখবা যে আসলে তত ভালো করতেছো। যত প্র্যাকটিস করবা পরীক্ষায় আসলে তত ভালো হচ্ছে। প্র্যাকটিস না করলে আসলে খুব একটা ভালো হবে না। প্র্যাকটিস কি করতে হবে, তোমাকে অবশ্যই করতে হবে। দেখো তাজমহল কি, অবশ্যই বিশেষ্য। মেঘ, মেঘ কি বিশেষ্য। কিন্তু দেখো এই সাদাটা যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে কি হইতো, কি মেঘ, সাদা মেঘ, তাহলে কি হয়ে যেত, তখন বিশেষণ হয়ে যেত। সাবাস কি আবেগ শব্দ, সাবাস কি আবেগ শব্দ। সাদা কাপড়, কেমন কাপড়, সাদা কাপড়, সাদা কি বিশেষণ। তোমাদের কিন্তু হিউজ প্র্যাকটিস দেওয়া হবে। এই ভোজন কি বিশেষ্য, ভোজন কি বিশেষ্য। দিয়েছিল, দিয়েছিল তাহলে অবশ্যই কি ক্রিয়া। দেখি তোমরা কে কি উত্তর করতেছো, তোমরা একটু উত্তর করো, উত্তর করলে ভালো হবে, যত উত্তর করো তত শিখতে পারবা। যত উত্তর করবা তত শিখতে পারবা। দেখি এখন কে কে উত্তর করতেছে। সোনালী রদ্দুর ভালো উত্তর করো। এই যে রিফাত উত্তর করেছে এক বিশেষ্য। হ্যাঁ এক বিশেষ্য ছিল, দুই বিশেষ্য, তিন আবেগ, চার বিশেষণ, চার বিশেষণ। গুড। এই তো ফাহমিদা উত্তর করেছো বিশেষ্য আবেগ শব্দ, সুন্দর হয়েছে। দেখো সংখ্যা আমরা কি বলেছিলাম, সংখ্যা বুঝাইলে কি হবে, বিশেষণ হবে। সংখ্যা বুঝাইলে কি হবে, সংখ্যা বুঝাইলেই কি হবে, বিশেষণ হবে। সংখ্যা বুঝাইলে কি হবে, বিশেষণ হবে। এই তো সাত বিশেষণ। গুড, গুড। দেখি বাকিরা কে কি লিখতেছো, বাকিরা কে কি লিখতেছো, লিখতে হবে আমাদের, না লিখলে হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই না আমরা ভালো করতে পারবো। বাকিরা দেখি। এই তো গুড। তোমরা সবাই লিখবা, সবাই লিখবা। দেখো এইগুলো তো অ্যাটলিস্ট তোমার পারা উচিত, এগুলো তো খুবই সহজ ছিল। ফাহমিদা সুন্দর উত্তর করতেছো, রিফা তো ভালো লিখতেছো। গুড। তোমাদের এখানে একটু কমেন্ট একটু স্লো দেখায় লাইভ ক্লাসে। তোমাদের কমেন্টগুলো একটু স্লো দেখায়। তোমরা একবারে লিখতে পারলে একবারে সব দেখা যায়। রিফাত একটু ভুল হয়েছে, 8 নাম্বার, 8 নাম্বার একটু ভুল হয়েছে। আটে কি হবে, বিশেষণ হবে। ফাহমিদা উত্তর করেছো, সোনালী রদ্দুর উত্তর করেছো। গুড। দেখো ফাহমিদা তুমি বিশেষণ বানানে যে ভুলটা করেছো, বিশেষণ বানানে কি হবে, মূর্ধন্য হবে। আপু তুমি তো দন্তন্য লিখছো সব জায়গায়, দন্তন্য তো হবে না, কি হবে, মূর্ধন্য হবে। বিশেষণ বানানটা খেয়াল করতে হবে। এতবার বিশেষণ লিখলাম আর বিশেষণ বানান ভুল করলে তো হবে না, কি হবে, বিশেষণ হবে। বিশেষণ বানানটা একটু ঠিক করে লিখতে হবে, কি হবে, মূর্ধন্য হবে। এবার আসো এখানে কি বলেছে, 5টি বিশেষণ চিহ্নিত করো। 5টি বিশেষণ চিহ্নিত করো। এমন যদি বাক্য দেওয়া থাকে কয়েকটা, তো অনুচ্ছেদ টাইপের, অনুচ্ছেদ টাইপ থাকলেই দেখবা সেখানে আসলে বিশেষণ চিহ্নিত করতে বলতেছে। অনুচ্ছেদ থাকলেই আসলে বিশেষণ চিহ্নিত করতে বলে। সব সময় দেখবা যে অনুচ্ছেদ থাকলেই অন্য কিছু বলে না, সব সময় বিশেষণই চিহ্নিত করতে বলে। দেখো অপরের কেমন দুঃখ, ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষণ।
কেমন সুখ দাও, একটুখানি সুখ দাও। সুখের পরিমাণ বোঝাইছে, সুখের পরিমাণ বোঝাইলেই কি, পরিমাণ বোঝাইলে বিশেষণ। কেমন কথা, মিষ্টি কথা, তাহলে কি হলো বিশেষণ। এবার পরে দেখবে আবার একটুই আছে এখানে কি, মানুষ বিশেষ্য। কেমন মানুষ, অসহায় মানুষ। কেমন মানুষ, অসহায় মানুষ। গুড। দিকে একটা করুণ দৃষ্টি নিক্ষেপ করে তা করো, তাহলেই কি অনেক হবে। এই যে দৃষ্টি কি বিশেষ্য, তাহলে একে বিশেষায়িত করলে কি বিশেষণ। দেখি কে কোনটা লিখতেছো, কে কোনটা লিখতেছো। পাঁচটা বিশেষণ যখন বলবে তখন কিন্তু পাঁচটার বেশি লেখা যাবে না, পাঁচটাই কিন্তু লিখতে হবে, পাঁচটাই। হ্যাঁ এই তো রিফাত সুন্দর লিখেছো, ক্ষুদ্র ক্ষুদ্র একটুখানি মিষ্টি, আর একটু লিখতে হবে রিফাত, তিনটা হয়েছে, আর দুইটা দরকার। দেখো মানুষ বিশেষ্য, কেমন মানুষ, অসহায় মানুষ, কেমন দৃষ্টি, করুণ দৃষ্টি। এই তো রিফাত সুন্দর হয়েছে। এবার ফাহমিদা আর সোনালির উত্তর, তোমাদের উত্তর পাইলাম না। রিফাত সুন্দর উত্তর করেছো। আচ্ছা এটাই আসো, এই যে মাথার উপরে, উপরে প্রিপজিশন। প্রিপজিশন বোঝাইলেই কি, প্রিপজিশন বুঝাইলেই কি বললাম, অনুসর্গ। প্রিপজিশন মানে কি, অনুসর্গ। মানে আমরা এইভাবে একটু মনে রাখতে পারি আর কি, প্রিপজিশন যেগুলো থাকে সেগুলো কি অনুসর্গ। এভাবে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। দেখো উপরে, তাহলে এটা কি প্রিপজিশন, তাহলে এটা অনুসর্গ। অনুসর্গ। সুখ বিশেষ্য। কেমন আলো, ম্লান আলো, তাহলে কি হবে বিশেষণ। হে মহান তোমাকে অভিবাদন, হে মহান তোমাকে অভিবাদন, তাহলে কি করতেছে এটা, ওই যে হে বন্ধু বিদায়, আর হে মহান তোমাকে অভিবাদন, তাহলে কি হচ্ছে আবেগ। আবেগ। হলাম কি ক্রিয়া। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কোথাও, আমরা যখন ক্রিয়া বিশেষণের প্রকারভেদ পড়েছিলাম, তোমরা এখন উত্তর করতেছো না কেন, এটা তো সহজ ছিল। আমরা যখন ক্রিয়া বিশেষণের প্রকারভেদ পড়েছিলাম তখন কিন্তু এটা ছিল যে কোথাও আমরা হারিয়ে যাওয়ার নেই মানা। কোথাও এটা কি কোন স্থানকে নির্দেশ করতেছে, স্থান নির্দেশ করলে কি ক্রিয়া বিশেষণ, স্থান নির্দেশ করতেছে। তুমি যে আমার কবিতা, বিশেষ্য। এই যে প্রগাঢ় নিকুঞ্জ, কেমন নিকুঞ্জ, প্রগাঢ়, তাহলে কি হলো, প্রগাঢ় কি হলো বিশেষণ। বিশেষণ। গুড। দেখি কে কেমন উত্তর করলা। রিফাত উত্তর করেছ অনুসর্গ বিশেষ্য বিশেষণ। গুড। অনুসর্গ বিশেষ্য বিশেষণ। গুড, সুন্দর। সোনালির উত্তর বলেছ পাঁচ ক্রিয়া, 5 নম্বরে, হ্যাঁ 5 নম্বর ক্রিয়া। গুড। হ্যাঁ 5-এ ক্রিয়া ছিল। হ্যাঁ ইউটিউবে ক্লাস পাবে, যেহেতু ক্লাসটা আমাদের ফেসবুক পেজে ফ্রিতে লাইভ দেওয়া হয়েছে, পেজে ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ পাবে, আর পেজেও তো থাকবে। এবার এটা করো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হে বন্ধু বিদায়, আমরা একটু আগে করেছি। কাক ডাকা ভোরে, ফুল কি ফোটেনি শাকে, নিশীথ রাতে, বিপদ কখনো একা আসে না, বেশ তাই হবে, চাহিয়া দেখিলাম। এটা দুইটা ক্রিয়া নিচে দাগ আছে, তাহলে কি হবে, এটা কিন্তু শুধু ক্রিয়া লিখলে হবে না, এখানে কিন্তু আরো একটু ভালো উত্তর করবা তোমরা, আশা করি। আমরা কিন্তু যৌগিক ক্রিয়ার ব্যাখ্যা খুব সুন্দর করে দেখেছিলাম যে কি একটা সমাপিকা আর একটা অসমাপিকা, কি একটা অসমাপিকা একটা সমাপিকা। দেখো সোনার বাংলা, তাহলে এটা কি হচ্ছে, অবশ্যই বিশেষণ। কেমন বাংলা, সোনার বাংলা, হে বন্ধু বিদায়, আবেগ শব্দ। আবেগ শব্দ। কাক ঢাকা ভোরে, কেমন ভোরে, কাক ঢাকা ভোরে, তাহলে কি বিশেষণ। ফুল কি ফোটেনি, ফোটেনি, তাহলে কি ফোটেনি কি ক্রিয়া, ফোটেনি কি ক্রিয়া। কেমন রাতে, নিশীথ রাতে, তাহলে কি হচ্ছে বিশেষ্য। বিপদ, বিপদ কি, বিপদ কি বিশেষ্য। এই বেশ তাই হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা বেশ কয়েকবার পেয়েছি। বেশ তাই হবে কি আবেগ। আর এটা কি ক্রিয়া, কিন্তু এটা কোন ক্রিয়া, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কেন, একটা কি আছে অসমাপিকা আছে, একটা কি অসমাপিকা, প্লাস একটা কি সমাপিকা। এই যে চাহিয়া অসমাপিকা, দেখিলাম এটা কি সমাপিকা, এটা কি
সমাপিকা। দেখি এটা কয়জন ঠিকঠাক উত্তর করেছ। উত্তর করতে হবে ঠিকঠাকভাবে, উত্তর না করলে কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে না। হ্যাঁ, সোনালী রোদ্দুল হচ্ছে 1 বিশেষণ, 2 আবেগ, 4 ক্রিয়া। গুড, এই তো তোমারটা ভালোই হয়েছে, সুন্দর। পরবর্তী অংশে আসি আমরা। এখানে দেখো আমাদের আর কয়টা আছে, 1টা 2টা 3টা, 3টা আছে এখনো। নাও, এটা কোনটা কোনটা হবে? বিপদ কখনো একা আসে না, বিপদ আমরা আইসা নেটওয়ার্ক ইস্যু নাই আমাদের এখানে ভাইয়া, ঠিক আছে। তোমার সম্ভবত নিজেরই নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, এখানে নেটওয়ার্ক ইস্যু নাই, সব ঠিকঠাকই আছে এ পর্যন্ত। আমাদের এখানে আশা করি নেটওয়ার্ক ইস্যু নাই, সবই ক্লিয়ার দেখাচ্ছে, সবই ঠিকঠাকই আছে। হুম, বিপদ কখনো একা আসে না, বিপদ কি তাহলে এখানে? বিশেষ্য বা আবেগ শব্দ। বুঝিয়াছিলাম, ল লে লাম, ততে তাম, এগুলোতে কি হয় সবসময়? ক্রিয়া হয়, ক্রিয়া। আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া কি করতেছিলাম? প্রকৃতির শোভা দেখিতেছিলাম। কি দেখেছিলাম? প্রকৃতির শোভা। তাহলে কি হবে? বিশেষ্য হবে। গুড, বাকিরা উত্তর করো, বাকিরা উত্তর করো। না না, নেটওয়ার্ক ঠিক আছে, নেটওয়ার্ক কিছু নাই, নেট প্রবলেম হচ্ছে। আমার এখানে তো নেট প্রবলেম নাই, এখানে তো ঠিকঠাকই দেখাচ্ছে, আশা করা যায়। দেখি তো, না আমাদের এখানে তো ঠিকঠাকই দেখাচ্ছে। ভাই নেটওয়ার্ক ইস্যু কি? সবাই কমেন্ট করতেছে নেটওয়ার্ক ইস্যু, কিন্তু আমি তো লাইভে ঠিকঠাক দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের একটু নেটওয়ার্কের সমস্যা, বুঝছো? আমার এখানে আসলে সব ঠিকই আছে। এখানে আসলে সব ঠিকই আছে। দেখো, এই যে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পরশ কি? অবশ্যই কি? বিশেষ্য। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, কি? বিশেষ্য। ফুল কি ফোটেনি, কি? ক্রিয়া। উঠে বসলাম, কি? যৌগিক ক্রিয়া। উঠে বসলাম যৌগিক ক্রিয়া, কি? একটা অসমাপিকা আর একটা সমাপিকা, একটা অসমাপিকা একটা সমাপিকা। আচ্ছা, তোমাদের কি এখনো, আমাদের এখানে আসলে কোনো নেটওয়ার্ক ইস্যু নেই, বুঝছো? নেটওয়ার্ক সবই ঠিকঠাক আছে। এই তো, গুড। রিফাত উত্তর করেছে যৌগিক ক্রিয়া 8 নাম্বার, সোনালী রোদ্দুর 7 ক্রিয়া। ঠিক আছে, এবার নেট গুড। এই তো আলহামদুলিল্লাহ। ওকে, এবার এটা আসো। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি উকি বানানে চন্দ্রবিন্দু হবে। কি বানানে কি হবে? চন্দ্রবিন্দু আসবে। এই তো গুড। আমরা এরপরে রিটার্ন নিয়েও একটু কথা বলবো, রিটার্ন নিয়েও আমরা আসলে কথা বলবো। এই যে দুঃসাহসেরা কি? বিশেষ্য। অনেকক্ষণ, সময় বোঝাচ্ছে, ধরে, তাহলে অনেকক্ষণ ধরে, তাহলে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে? ক্রিয়ার সময় বোঝাইলে কি হবে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে? ক্রিয়া বিশেষণ। আহা, আবেগ। আহা কি? আবেগ। রোগা মানুষ, কেমন মানুষ? রোগা মানুষ। এই লাইনটা কোথায় পড়েছিলাম আমরা? কিন্তু বিলাসিতে পড়েছিলাম। রোগা মানুষ, তাহলে কি হলো? এটা বিশেষণ। মামার মন কি হলো? নরম হইল। মামার মন কি হইল? নরম হইল। কেমন হইল? দেখি, 5 বিশেষ্য। গুড, এটা তো আগেরটাই দিলা।
আর 3 আবেগ, গুড। এই তো সোনালী রোদ্দুর, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, গুড। পরেরটা উত্তর করো। তোমাদের উত্তর একটু স্লো আসে আর কি। গুড, এই তো সুন্দর। লিখতে হবে, না লিখলে কিন্তু আসলে উত্তর করা টাফ, পরীক্ষা উত্তর করা কিন্তু তোমাদের জন্য টাফ হয়ে যাবে। তোমরা এখনই যদি প্র্যাকটিস না করতে পারো, প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হবে আসলে। 4 বিশেষণ, গুড। এই তো 3 আবেগ, 4 বিশেষণ। সোনালী রোদ্দুর, সুন্দর উত্তর করতেছ। সোনালী রোদ্দুর, সুন্দর হয়েছে, গুড। রোগা মানুষ, এটা কিন্তু সহজ ছিল, এটা উত্তর করা সহজ ছিল। হুম। মামার মন নরম হইল, কি হলো? নরম হইলো, তাহলে কি হচ্ছে? বিশেষণ হচ্ছে। কি হলো? মামার মন কি হলো? নরম হলো। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, মানুষ ধর্ম, তাহলে মানুষ ধর্ম, মানুষ ধর্ম, তাহলে বিশেষ্য হলো। বেশ, বেশ কি? আবেগ। জানলে, নাচতে না জানলে, জানলে কি? অসমাপিকা ক্রিয়া, কারণ এটা দ্বারা কি হয় না? মনের ভাব কিন্তু সম্পূর্ণ হয় না, অসমাপিকা ক্রিয়া। মনের ভাব সম্পূর্ণ না হইলে কি? অসমাপিকা ক্রিয়া। তো এই জিনিসগুলো আমরা এতক্ষণ দেখলাম, বুঝছো? এখানে আমরা 25-এর সবগুলো বোর্ড দেখার চেষ্টা করেছি। এর বাইরেও তোমাদের তোমাদের আসলে হাতে এখন যথেষ্ট সময়, তোমাদের জন্য আমরা নিয়মিত, আমি তোমাদের, তোমাদের তো পরীক্ষা হবে, কত মার্কের পরীক্ষা হবে তোমরা হয়তো জানো। তোমাদের রিটার্ন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। মাঝে কয়েকদিন আমরা রিটার্ন পরীক্ষা শুরু করি না। রিটার্নের ক্ষেত্রে তোমাদের 10 মার্কের থাকবে হচ্ছে নিয়ম লেখা, নিয়ম লিখো। এখন এই নিয়ম যার ইচ্ছা সে লিখো, লিখতে পারলে লিখো, না লিখতে পারলে না লিখো, সমস্যা নেই। আর 20 মার্কের থাকবে হচ্ছে তোমাকে নির্ণয় করা, পদ নির্ণয় করো, কোনটা কোন পদ। এখন যে যেইটা পারো লিখো, যে কোনো একটা লিখতে পারবা। 30 মার্ক যে 30 মার্কে তোমাকে উত্তর করতে হবে বিষয়টা এমন না, তুমি তোমার স্বাধীনতা পাবা, তুমি যে কোনো একটা লিখতে পারবা, সমস্যা নেই। আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি, এর পাশাপাশি আমি প্রতিদিনই তোমাদের যে কোনো একটা ব্যাকরণিক আইটেম, তোমাদের যে ডিসকাশন গ্রুপ আছে ওখানে নিয়মিত প্র্যাকটিসের জন্য দিব, নিয়মিত আমরা প্র্যাকটিস করবো ব্যাকরণ। এখন আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব আজকে রিটার্নের ক্ষেত্রে ছিল খুবই সহজ একটা জিনিস, একটা হচ্ছে সারাংশ সারমর্ম অথবা কি ভাব সম্প্রসারণ। আমাদের পরীক্ষায় আসে, হয়তো সারাংশ সারমর্ম আসে, না হয় কি আসে? ভাব সম্প্রসারণ। এটা নিয়ে অনেক কথা আছে, হয় সারাংশ সারমর্ম দুইটা থেকে একটা আসবে, না হয় কি ভাব সম্প্রসারণ। এখন আমাদের একটা কমন ডায়লগ, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যেটা বারবার, যে সারাংশ সারমর্ম লিখবো আমি 3 থেকে 4 লাইন, আর ভাব সম্প্রসারণ আমি লিখবো 2 পেজ, আমার দুইটার নাম্বার সেম দিবে কিনা। দেখো, সারাংশ সারমর্ম 3-4 লাইনের বেশি তো লেখা যায় না, তুমি তো চাইলেও এটাকে অনেক বড় করে লিখতে পারবে না। এখন যেহেতু দুইটা একসাথে দেওয়া হয়েছে, এখন মার্কের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আসলে হবে না। আমি নিজেও পরীক্ষার সময় সারাংশ সারমর্ম লিখতাম, কারণ যেটা আসলে লেখা যায় না তুমি তো জোর করে কিছু করতে পারবে না এখানে। তো সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমরা কি করবো? আমরা বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব বিগত বছরগুলোর। এর পাশাপাশি বিভিন্ন গল্প কবিতার সারাংশ সারমর্ম লেখা আমরা শিখবো, এগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস দেবো, করব। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে যেটা, তারা ভাব সম্প্রসারণ লিখবা, অবশ্যই মনে রাখবা যে ভাব সম্প্রসারণের 3টা পার্ট তোমাকে লিখতে হবে। একদম প্রথম পার্টে হচ্ছে একদম কি? মূল ভাব, মূল ভাব যেটা বুঝছো। এখন এইভাবে আলাদা করে মূল ভাব দেওয়ার দরকার নেই, বাট তুমি মূল ভাব লিখবা। প্রথম 2 লাইন এভাবে লিখলাম, মনে করো 2 থেকে 2.5 লাইন লিখলাম মূল ভাব, তারপরে একটু স্পেস দিয়ে তুমি লিখবা হচ্ছে সম্প্রসারিত ভাব। এভাবে পাশে লেখার দরকার নেই, কিন্তু যেন বোঝা যায় যে তুমি আসলে 3টা পার্ট লিখেছো। সম্প্রসারিত ভাবে এসে তুমি বিস্তারিত বর্ণনা লিখলা, একদম শেষ ভাগে এসে তুমি কি লিখবা? মন্তব্য। ওই মন্তব্যটাও কেমন হবে? মূল ভাবের মতো একটু ছোট হবে। তুমি কত পেজ লিখতে পারবা? 1.5 থেকে 2 পেজ লিখতে পারবা, সমস্যা নেই। 1.5 থেকে 2 পেজ তুমি লিখতে পারবা। এখন আমার কথা হচ্ছে 1.5 থেকে 2 পেজ লিখেও তুমি 7 থেকে 8 পাবা, আর সারাংশ সারমর্ম তুমি 3 থেকে 4 লাইন লিখেও কি পাবা? যদি ঠিক মতো লিখতে পারো ওই 7-8ই পাবা। তো আমার মনে হয় পরীক্ষার ক্ষেত্রে সারাংশ সারমর্ম উত্তর করা খুবই ভালো হবে। এটা ভাবার দরকার নেই যে সারাংশ সারমর্ম তো আমি অত ছোট লিখতেছি, আমার নাম্বারের ক্ষেত্রে কোনো আসলে কমতি হবে কিনা। নাম্বারের ক্ষেত্রে কোনো কমতি হবে না, নাম্বার মোটামুটি সেমই পাবা। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তোমরা
তোমাদের উচিত সারাংশ সারমর্মকে চুজ করা। এখন সারাংশ সারমর্মের ক্ষেত্রে কি করব, বিগত বছরের প্রশ্নগুলো সব প্র্যাকটিস করব। এর বাইরেও যারা যে ব্যাকরণ বই পড়তেছো, ব্যাকরণ বই হিউজ প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো পড়লে আশা করা যায় তোমার একটা ধারণা বিল্ড আপ হয়ে যাবে যে সারাংশ সারমর্ম কীভাবে লিখতে হয়। তুমি এগুলো যত প্র্যাকটিস করবে তোমার তত আসলে ধারণা বৃদ্ধি পাবে যে এগুলো কীভাবে আরও সহজ করে লেখা যায় বা কীভাবে আসলে এগুলো কানেক্ট করতে হয়। এজন্য তোমাদের উচিত রিটেন অংশগুলো এখন থেকে প্র্যাকটিস করা। তোমরা যেটা করো আগে থেকে প্র্যাকটিস না করে পরীক্ষার সময় দেখো, যার কারণে আসলে আশানুরূপ ফলাফল হয় না। আগে থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর এই যে টপিকগুলো আমরা পড়লাম, এখান থেকে তো তোমাদের পরীক্ষা হবে, 2-1 দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় কিন্তু তোমরা যে কোনো একটা পার্ট উত্তর করতে পারবা। কেউ নিয়ম লিখতে পারবা, কেউ ব্যাকরণিক শব্দশ্রেণী চিহ্নিত করতে পারবা। আর আমি তোমাদের ডিসকাশন গ্রুপে রেগুলার ইনশাল্লাহ ব্যাকরণিক আইটেম প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করব, তোমরা সেখানে উত্তর করবা। আশা করি ক্লাসের যে বিষয়গুলো ছিল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ডিসকাশন গ্রুপে তোমরা যে কোনো বিষয় জানতে পারবা। তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট দিলে সেখানে সুন্দর করে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সব বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।